আসসালামু আলাইকুম, ফারজানা নাহি জানাচ্ছি টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে চোরতন্ত্র কায়েম করার মাধ্যমে দুর্নীতি করে প্রচুর অর্থ বিদেশে পাচার করেছেন উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন, তাকে এসব কাজের বিচার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে উপদেষ্টা পরিষদ সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পদোন্নতি বঞ্চিত 764 জন সরকারি কর্মকর্তাকে ভূতাপেক্ষ সুবিধা প্রদান, দক্ষিণ কোরিয়ার সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, গণভবনে জাদুঘর প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা হয়। একই সাথে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয় এই বৈঠকে। নতুন যে সাইবার সুরক্ষা যে অধ্যাদেশ, এটার মাধ্যমে যেরকম সাইবার স্পেসও যেরকম সুরক্ষিত হবে আমাদের সমস্ত ভালনারেবল পিপলের জন্য, সমস্ত মানুষের জন্য, ঠিক অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের মিডিয়া ফ্রিডমকে প্রোটেক্ট করবে। এটা কোনোভাবেই আপনার স্বাধীনতাকে সংকুচিত করবে না। আমি এটা একটু নিশ্চিত, এটার বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যেটা হয়েছে যে আগের যেগুলো কন্ট্রোভার্সিয়াল যেগুলো ক্লজ ছিল আগে সাইবার সিকিউরিটি অ্যাক্টের, সেগুলো সবগুলোকে বাদ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান প্রেস সচিব। একই সাথে তার বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগের বিষয়ে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে বলেও জানান তিনি। শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন। আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ, মানে গত 15 বছরে যেই ধরনের ক্রাইমগুলো হয়েছে বাংলাদেশে, এটা তো চিন্তা করা যায় না। এবং পুরো পৃথিবী এখন হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখছে যে তার ক্রাইমটা কি ছিল। এটা নিয়ে আমাদের খুবই টপ প্রায়োরিটিতে এটা। আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন। তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল, এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। সিরিয়াসলি এটা আমরা ইনভেস্টিগেট করছি। গণমাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে ধরনের খবর উঠে আসছে তা তথ্য সমৃদ্ধ নয় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে দেয়া চিঠির উত্তরের অপেক্ষায় আছে বাংলাদেশ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম একথা বলেন। প্রত্যর্পণ দীর্ঘমেয়াদী প্রক্রিয়া উল্লেখ করে বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির উত্তরের জন্য দিল্লিকে তাগিদ দেওয়া হবে। অন্যদিকে জুলাই আগস্ট সহিংসতার তদন্তে জাতিসংঘকে ঠিক সময় তথ্য না দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, বিভিন্ন সেক্টর থেকে তথ্য পেতে বিলম্ব হয়েছিল। জানান, প্রবাসীদের সেবা এবং কূটনৈতিক সক্ষমতা বাড়াতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে বাংলাদেশ হাই কমিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের মিশনের যৌক্তিকতা অন্যরকম। আবার নিউজিল্যান্ডের কথা যেখানে আমরা বলেছি 10,000 বাংলাদেশি এখানে আছে, কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। এটা যতটুক সময় দুই দেশের সরকার মনে করবে যে এটা কারেক্ট, তারা সেভাবেই ডিসাইড করবে। যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সুযোগ সন্ধানীদের দলের সুযোগ না দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ রয়েছে। ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে শীতবস্ত্র বিতরণ শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। একই দিন 17 বছর কারাবাসের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু। নাজিবুর রহমানের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের নিজ এলাকায় শীতবস্ত্র বিতরণ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা সন্ত্রাসী গণহত্যার সাথে জড়িত কিংবা যারা দুর্নীতির সাথে জড়িত তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না।
দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণে গণতন্ত্র প্রতিষ্ঠার কথাও বলেন তিনি। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। একই সাথে ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফও 7 বছর পর কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পেয়েই ছুটে যান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান পিন্টু। এ সময় রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে ব্যবহার করে অপকর্ম করলেই ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির নামধারী যারা অপকর্ম করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে আমরা শেখ হাসিনার কোনো পুনরাবৃত্তি যেন না হয়, এই দেশকে আমাদেরকে সুন্দরভাবে গণতন্ত্রের পথে আমাদের পরিচালিত করতে হবে। যে বিএনপির নাম ব্যবহার করে কিছু অপকর্ম করা হয়েছে, আপনারা আজকে বিএনপির নাম ব্যবহার করে যাতে কেউ অপকর্ম করতে না পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, কাজ করতে হবে। গুম খুনের জবাব না দিয়ে জনগণের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে না আওয়ামী লীগ, বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। পদ্মা সেতু দুর্নীতি এবং ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নভ থিয়েটার দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় ব্রিফিংয়ে এসব কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। দুদক জানায়, পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার পুনরায় তদন্ত শুরু করেছে দুদক। এদিকে দুদকের অনুসন্ধান দল জানিয়েছে, 8 প্রকল্পের শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তদন্তে প্রধান উপদেষ্টার সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণ সংগ্রহের জন্য বিভিন্ন দফতরে চিঠিপত্র দিচ্ছেন। এই বিষয়ে ইতিপূর্বে আমরা আপনাদেরকে ব্রিফ করেছি। এটা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন। এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ড সহ খুন, গুম, শাপলা চত্বরের পরিকল্পিত হত্যার বিচার করা হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব বৈষম্যের অবসান ঘটবে। পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব বন্ধ করে সমৃদ্ধশালী দেশ গড়া হবে। দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। জেলা ভিত্তিক উন্নয়নের তালিকা থেকে গাইবান্ধা জেলা যেন বঞ্চিত না হয়, এ ব্যাপারে সরকারের কাছে দাবি জানান জামায়াতের আমির। জেলা জামায়াতের আমির আব্দুল করিম সরকারের সভাপতিত্বে সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমরা একটা গর্বের বাংলাদেশ চাই, আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়া হবে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর বাস্তব নমুনা ইনশাআল্লাহ। চাঁদাবাজি বন্ধ করতেই হবে, দখলদারি ছেড়ে দিতে হবে, অফিস আদালত, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোর্ট কাছারি সব জায়গা থেকে ঘুষ নির্মূল করতে হবে, বৈষম্য দূর করতে হবে। স্ত্রীসহ কানাডা যাবার সময় বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ এবং পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এ ঘটনার 48 ঘণ্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। তিনি মহাপরিচালকের দায়িত্ব পাবার পর বাহিনীটি ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট।
বিগত সরকারের আমলে জনপ্রশাসনকে দলীয়করণ করার ফলে জনস্বার্থ বিঘ্নিত হয়েছে। আবারও যেন স্বৈরতন্ত্র ফিরে না আসে, সেজন্য জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কার প্রয়োজন। তাই জনপ্রশাসনকে জনকল্যাণমুখী করার পাশাপাশি কার্যকর জনপ্রশাসন তৈরিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করা দরকার বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত সংলাপে এসব কথা বলেন বক্তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে জনপ্রশাসন নিয়ে আলোচনায় CGS এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, বিগত সরকারের আমলে দেশের জনগণের কোনো অধিকার ছিল না। এখন আমরা এই বিতর্কে জড়িয়ে পড়েছি যে আমরা সংস্কার করব না নির্বাচন করব। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জনগণের স্বার্থে জনপ্রশাসনের কার্যক্রম নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার তাগিদ দেন। সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছিল তার সুফল আমাদের ঘরে উঠেনি, বরং ছিনতাই হয়ে গিয়েছে। গত সরকার তাদের নির্বাচনী ইশতেহার হিসেবে ঘোষণা করেছিলেন, হ্যাঁ দিন বদল হয়েছে, দিন থেকে রাত হয়েছে, রাত থেকে দিন হয়নি। প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কোনো রকম দলীয়করণ হবে না। দুর্নীতি, দুর্বেতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি ইত্যাদির অবসান ঘটবে সবকিছু। তখন যদি ওই সংস্কারগুলো করা হতো তাহলে কিন্তু আজকের যে এই গত কয়েক মাসের যে বিয়োগান্তক ইতিহাস, এটা হয়তো সৃষ্টি হতো না। মানবাধিকার ও সেবার নিশ্চয়তার ভিত্তিতে জনপ্রশাসনের সংস্কার প্রয়োজন উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, কার্যকর জনপ্রশাসন তৈরিতে বিগত সরকারের আমলে স্থানীয় সরকারের গুরুত্ব দেওয়া হয়নি। সার্বিক সিস্টেমিক প্রপার্টি হচ্ছে একটা এই যে ব্রোকার সিস্টেম ভিত্তিক একটা বাস্তবতা দাঁড়িয়ে আছে। এটার মূলে একটা আঘাত হানাটা খুবই জরুরি যদি আমরা সত্যিকার অর্থে ভালো সংস্কার করতে চাই। স্থানীয় সরকারগুলোকে যদি আমরা সঠিক পর্যায়ে শক্তিশালী করতে পারি তাহলে কিন্তু জনপ্রশাসন সংস্কারের অনেক কাজ কমে আসে। গত 15 বছরে ন্যাশনাল পলিটিশিয়ানস এবং ব্যুরোক্রেসি দুজনে মিলে স্থানীয় সরকারকে একটা ছোটোখাটো চাকর পর্যায়ে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। শুরু হয়েছে ঢাকা থেকে খুলনা এবং বেনাপোল রুটে নতুন 2 জোড়া আন্তনগর ট্রেনের চলাচল। এর মধ্য দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা বেনাপোল রুটে ট্রেন চলাচলের দ্বার উন্মোচিত হলো। নতুন ট্রেন দুটির মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা খুলনা এবং রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা বেনাপোল রুটে চলাচল করবে। রেলপথ উপদেষ্টা ফাজুল কবির খান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কমলাপুর রেল স্টেশনে এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন। রিপোর্টে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। খুলনাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ। সড়ক পথের পাশাপাশি রেলযোগেও যাওয়া আসার নতুন দিগন্তের উন্মোচন। মাত্র 4.25 ঘন্টায় পদ্মা সেতু হয়ে 172 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে খুলনা ঢাকা যাওয়া আসার সহজ মাধ্যম এখন জাহানাবাদ এক্সপ্রেস। মঙ্গলবার সকাল 6টায় খুলনা রেল স্টেশন থেকে 553 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে 9:45টায় কমলাপুর পৌঁছায় জাহানাবাদ এক্সপ্রেস, যার উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। খুলনা থেকে এত সহজে ভোগান্তিবিহীন যাত্রায় খুশি যাত্রীরা। এই সাইডের লোক ট্রেন চিনছে যে কিভাবে ট্রেনে ঢাকায় আসা যায়। অনেক সময় লাগতো ট্রেনে যেতে, তখন তো একটু কষ্ট হতো, এখন খুব ভালো লাগতেছে। একই ট্রেন রূপসী বাংলা নামে কমলাপুর রেল স্টেশন থেকে রওনা হয় বেনাপোলের উদ্দেশ্যে। নতুন এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। রেল খাতে সাশ্রয়ী ব্যয় নিয়ে ভাবতে হবে উল্লেখ করে তিনি বলেন, তা না হলে রেলের যা প্রত্যাশা তা পূরণ হবে না। অপরিকল্পিত ব্যয় রেলের সব সমস্যার মূল বলেও জানান রেল উপদেষ্টা। যত্র কি বলে রেল লাইনের বিস্তার করা হয়েছে, কিন্তু লোকোমোটিভ আছে কিনা, ক্যারেজ আছে মানে কোচ আছে কিনা, এগুলোর জনবল আছে কিনা, এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হয়েছে। চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়নে সব সময় সহযোগিতা অব্যাহত রাখবে চীন। China is committed to continue its utmost support for Bangladesh development and deepening cooperation in structural projects, including railways. কম সময়ে দূরের পথে স্বস্তির যাত্রায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। রূপসী বাংলা এক্সপ্রেস ভাঙ্গা, নড়াইল, যশোর স্টেশন হয়ে বেনাপোল যাওয়া আসা করবে। পদ্মা সেতুর উপর দিয়ে যে 3 ঘন্টায় ঢাকা থেকে খুলনা যাওয়াটা, এটা একটা অবিস্মরণীয় একটা ঘটনা। কোনো ছুটি পেলে বা কোনো বন্ধ পেলে দেখা যাচ্ছে আমরা কোনো রিলেটিভের বাসায় আমাদের যাওয়া লাগছে না ঢাকার মধ্যে, আমরা ওই 2 ঘন্টার মধ্যে বাড়িতেই চলে যেতে পারছি। ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধের দিন সোমবার এবং আসন সংখ্যা 768টি। ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, ঢাকা।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও 1 মাস বাড়ানো হয়েছে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন ব্যক্তি করদাতারা, আর কোম্পানি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত। এমন সিদ্ধান্ত নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এ ব্যাপারে পৃথক 2টি আদেশ জারি করেছে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন অনুযায়ী 2024-25 কর বর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণীর করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আগামী 31 ডিসেম্বর। সময় বাড়ানোর ফলে অনলাইন এবং অফলাইন উভয় প্রকার রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোম্পানি ব্যতীত সব করদাতা জরিমানা ছাড়া 31 জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন। চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের 2টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিবাদে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ এস আলম গ্রুপের মানব সম্পদ এবং প্রশাসন বিভাগের বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য কারখানা 2টি বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। কারখানা 2টি হল কর্ণফুলীর ইছানগর এলাকার এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কলোনারপোল এলাকার এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড। নোটিশে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা 2টি বন্ধ থাকবে। বড়দিন উপলক্ষে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সকালে রাজধানীর কাকরাইলের চার্চে নিরাপত্তা মহড়া শেষে কথা জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাসুদ করিম। সিটিটিসি প্রধান বলেন, কাকরাইল সহ ঢাকার সব চার্চকে ঘিরেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সিটিটিসির বিশেষায়িত সোয়াট টিম, বম ডিসপোজাল ইউনিট, K9 রোবট নিয়ে নিরাপত্তা মহড়া দেওয়া হচ্ছে। পাশাপাশি এই ইউনিটগুলো নিরাপত্তা দিতে প্রস্তুত থাকবে। এছাড়া পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে পুলিশ। সেনাবাহিনীও নিরাপত্তার দায়িত্বে আছে। এবারের বড়দিন নিরাপদেই উদযাপন হবে বলে আশা সিটিটিসি প্রধানের। খ্রিস্টান ধর্মাবলম্বীরাও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সকলের সহযোগিতায় উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপনের আশা খ্রিস্টান ধর্মাবলম্বীদের। দেশে তথ্য প্রযুক্তি খাতে বিগত 15 বছরে অপ্রয়োজনীয় অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেগুলো এখন বাতিল করলে সরকারের প্রায় 7,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব বলে মনে করছে তথ্য প্রযুক্তি বিভাগের অনিয়ম দুর্নীতি খুঁজতে গঠিত তদন্ত কমিটি। বিকেলে আইসিটি বিভাগের সচিব শীর্ষ হায়দার চৌধুরী একথা জানান। তিনি বলেন, তদন্ত কমিটির রিপোর্ট গত রোববার তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে দেয়া হয়। 1 সপ্তাহের মধ্যে অপ্রয়োজনীয় ওইসব প্রকল্প বাতিল করা হবে। সচিব বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি এবং লুটপাটের জন্য তথ্য প্রযুক্তি বিভাগের এসব প্রকল্প হাতে নেয়। ইতোমধ্যে গত 2 মাসে এই মন্ত্রণালয় থেকে প্রায় 1800 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে বলে জানান আইসিটি সচিব। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে আইসিসি। দুবাইয়ে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের পর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান। করাচিতে 19 ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে লাল সবুজের দল। সেমিফাইনালে উঠতে হলে অন্তত 2টি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। তাহলে 5 মার্চ লাহোরে দ্বিতীয় সেমিফাইনাল খেলার সুযোগ থাকবে শান্ত তাসকিনদের। আগের দিন প্রথম সেমিফাইনাল হবে দুবাইতে। ভারত ফাইনাল কোয়ালিফাই করতে পারলে শিরোপার লড়াইটা হবে সেখানে, আর তা না হলে 9 মার্চের ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।